আজ তোমাদের থার্ড টার্ম শুরু হয়ে যাচ্ছে। থার্ড টার্মের আমরা পড়ব হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। তোমাদের হচ্ছে চ্যাপ্টারটার নাম, এবং পরিবেশের সংকট ও দৈহিক স্বাস্থ্য। তোমরা প্রত্যেকে জয়েন করছো, প্রত্যেকে জয়েন করো আস্তে আস্তে। আমি আমার ক্লাসটা শুরু করব। এর মধ্যে প্রত্যেকে খাতা এবং পেন দুটো নিয়ে রেডি থাকো, এবং সাথে তো বই থাকবেই। তার ফলে এই চ্যাপ্টারে কিছু জায়গা আমি যদি প্রশ্ন বলে ফেলি, তোমরা সেটাকে লিখে নিতে পারবে। এবং এখানে কিছু অংশ আছে, যে অংশগুলো খুব সহজভাবে আমাদের মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের পড়ার জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি করা সম্ভব হবে, নচেত সেটা সম্ভব হবে না। আর 1 মিনিটের মধ্যে আমি শুরু করে দেবো।
দেখো প্রথম প্রশ্ন দেওয়া আছে জ্বর মাপার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি। দেখো জ্বর মাপার জন্য আমরা প্রত্যেকের বাড়িতে থার্মোমিটার ব্যবহার করি, এটা আমাদের জানা আছে। থার্মোমিটার খুব সহজে আমাদের জ্বর মাপতে সাহায্য করে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, বলছে ইলেকট্রিক বাল্ব বা টিউবলাইটের বদলে রাস্তায় ইদানিং কোন ধরনের আলো ব্যবহার করা হয়। দেখো আমরা শহরাঞ্চলে যদি যাই তাহলে আমরা দেখবো ফ্লুসেন্ট বাল্ব। আমরা যদি গ্রামাঞ্চলের দিকে যদি যাই সেখানে আমরা মার্কারি ভেপার বাল্ব দেখতে পাবো। এখনো গ্রামে গঞ্জে যদি যাই দেখবা বড় করে এরকম হেডলাইটের মতো, যেটা দেখবে স্কুটি বা মোটর সাইকেলে যেমন লাইট জ্বলে ঠিক সেরকমই মার্কারি ভেপার বাল্ব। তারপরে দেখো প্রশ্ন কি আছে, বলছে থার্মোমিটারে তরল রূপে বা ফ্লুসেন্ট বাল্ব তৈরি করতে বাষ্প রূপে একটি বিশেষ ধাতু ব্যবহার করা হয়। ধাতুটি কি? ধাতুটি হচ্ছে পারদ, যাকে আমরা Hg বলে চিনে থাকি। ধাতুটি তরল প্রকৃতির। এবার দেখো এখন বর্তমানে এই থার্মোমিটার বা ফ্লুসেন্ট বাল্বের কথাটা যেমন বললাম আমরা, সেখানে আমাদের CFL বাল্ব ব্যবহার করা হতো, কম্প্যাক্ট ফ্লুসেন্ট বাল্ব, ঠিক আছে। তো এখন সেখানে LED চলে এসেছে, লাইট এমিটিং বাল্ব। তো এই যে ব্যবহারগুলো আসছে, এই ব্যবহারগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই পরিবেশে একটা সংকট এবং আমাদের দৈহিক স্বাস্থ্যের দিকে নজর রেখে কিন্তু তৈরি করা হচ্ছে। তো দেখো এবার দেখো বলছে ধাতুর আবিষ্কার ও ব্যবহার শুরু হওয়ার পর মানুষ নানা প্রয়োজনে তামা, লোহা, দস্তা, অ্যালুমিনিয়াম, পারদ, নিকেলের মতো ধাতু ব্যবহার করেছে। এই সকল ধাতুর নানা অজৈব জৈব মানুষের দেহে খাদ্য বা পানীয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে পরিবেশে প্রবেশ করছে, তার ফলে নানা রোগ দেখা যাচ্ছে। যেমন দেখো Hg কথাটা যে বললাম, Hg যে পারদ সেটা তরল ধাতু রূপে থাকে, সেটা কিন্তু আমাদের যদি পরিবেশের সঙ্গে যদি সর্বক্ষণ ভাবে যদি সেটা যদি থাকে তাহলে সেটা কিন্তু ক্ষতিকর। তাহলে এই যে পরিবেশের যে ক্ষতি করছে, এই পরিবেশের আমাদের সংকটের উপরে নির্ভর করছে এই চ্যাপ্টারটা। দেখো টুকরো কথাতে কি লিখেছে, বলছে জাপানের সমুদ্রের ধারে এক ছোট শহর ছিল মিনামাতা। কেউ অনেকে মিনামাটাও বলে কিনা মাতাও বলে, ময়াকার টয়াকার ময়াকার তয়াকার ব্যাপার একই, মিনামাতা লেখো বা মিনামাটা লেখো একই ব্যাপার। তো এইখানে দেখো এই জায়গাটাতে বলছে 1908 সালে চিশো কর্পোরেশন একটা কারখানা খুলে, জাপানে একটা চিশো কর্পোরেশন একটা কারখানা খুলে, বলছে ওই কারখানা থেকে পারদ মেশানো বজ্র ক্রমাগত সমুদ্রের জলে মিশতে থাকে। কারণ ওই কারখানাটার পাশেই ছিল সমুদ্র, তার ফলে সেই সমুদ্রে বিভিন্ন বর্জ্য পদার্থগুলো মিশছে। 1930-এর দশক থেকে দেখা গেল বেড়াল মানুষ এক অজানা কারণে মারা যাচ্ছে। 1956 সালে বহু মানুষের দেহে একটা উপসর্গ দেখা গেল। কি উপসর্গ? এগুলো পয়েন্ট করে আমরা লিখতে পারি। এটা মিনামাটা রোগের উপসর্গ মেনলি। পেশির খিঁচুনি হচ্ছে, দেহ ধনুকের মতো বেঁকে যাচ্ছে, জিভ ও মুখের পেশি অসাড় হয়ে যাচ্ছে, অনেক সময় বিকলাঙ্গ এবং অন্ধ শিশুর জন্ম হচ্ছে। খোঁজ খবর নিয়ে জানা গেল ওই এলাকার আক্রান্ত মানুষজন দীর্ঘদিন ধরে সমুদ্রের মাছ ও কাঁকড়া খেয়েছেন। তার মানে ওই সমুদ্রের বা ওই কাঁকড়ার মধ্যে কোনো এমন একটা রাসায়নিক পদার্থ মিশছে যার জন্য মানুষের এই সমস্যাটা দেখা দিচ্ছে। সেই সমস্যাটা কি? সেটা হচ্ছে পারদ। বলছে তার মধ্য দিয়ে বিষাক্ত পারদের যৌগ মানুষের দেহে প্রবেশ করছে, তার ফলে এই সংকটের সূচনা দেখা দিচ্ছে। দেখো সোজা কথায় ওই কারখানায় কি তৈরি করা হতো আমি যাচ্ছি না, দেখো মেনলি কারখানা বলছে বর্জ্য পদার্থ, তার মানে সেখানে রাসায়নিক উপাদানই তৈরি করা হতো। রাসায়নিক সার হতে পারে, প্লাস্টিক পেইন্ট হতে পারে, রাসায়নিক কারখানা। সেই কারখানাতে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যে পদার্থগুলোর মধ্যে থেকে Hg তৈরিতে কাজে লাগছে, Hg সেখানে তৈরি হচ্ছে বা পারদ সেখানে মিশছে, তার ফলে সেই পারদগুলো যখন মানুষের দেহে প্রবেশ করছে তখন মানুষের সেই সমস্যাটা দেখা দিচ্ছে। তোমরা আজ থেকে 3-4 বছর আগে যদি খেয়াল করো দেখবে ম্যাগি, আমরা যে ম্যাগি খাই সেই ম্যাগির মধ্যে Hg বা পারদের একটা কথা আসছিল এবং সেই পরিমাণটা একটা নির্দিষ্ট আছে। সেই পরিমাণটা যদি নির্দিষ্ট রূপে যদি আমাদের দেহে প্রবেশ করে কোনো ক্ষতি নেই, কিন্তু তার থেকে যদি বেশি পরিমাণ যদি আমাদের দেহে প্রবেশ করে তাহলে আমাদের শরীরে কিন্তু একটা ক্ষতিকারক প্রভাব দেখা দিবে। এবং এই ক্ষতিকারক প্রভাবের হাত থেকে যেমন জাপানের মিনামাতার রোগাক্রান্ত যারা মানুষ ছিল তারা যেমন বাঁচেনি, আমাদের এই ভারতবর্ষে এবং আমাদের এই পশ্চিমবঙ্গে যেসব কারখানা আছে সেখানে যদি বিভিন্ন রাসায়নিক পদার্থ যদি মাধ্যমে যদি আমাদের দেহে প্রবেশ করে তাহলে সেটা ক্ষতিকারক, অবশ্যই সেটা ক্ষতিকারক, সেটা কোনো মতেই ভালো না। ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে সেটা আমাদের কিন্তু কার্যকারী না। দেখো এর পরে প্রশ্ন লেখা আছে যে, তো এর পরের প্রশ্নে দেখো লেখা আছে যে
মানুষের দেহে কোন কোন উৎস থেকে পারদ প্রবেশের ঝুঁকি থাকতে পারে? দেখো পারদ ঝুঁকি কোথা থেকে আসতে পারে, তার মানে সোজা কথাই যে যেখানে পারদের ব্যবহার সব থেকে বেশি পরিমাণ, তাহলে আমরা বলতে পারি যে শিল্পক্ষেত্রে যেখানে পারদের ব্যবহার প্রচুর পরিমাণ করা হচ্ছে, তরিদ্দার তৈরিতে হোক অথবা রং শিল্পে হোক, অথবা আমরা বলতে পারি ওষুধ কারখানা বা স্টিল সিমেন্ট কারখানা, সেসব জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণ বর্জ্য পদার্থ রূপে পারদ কিন্তু পাওয়া যায়। তাছাড়া আমরা বলতে পারি যে আমাদের যে শিল্প কারখানা যেগুলো থাকে, কৃষিজাত যে শিল্প কারখানা, সেখানে ছত্রাক নাশক তৈরি করার জন্য কিন্তু পারদ ব্যবহার করা হয়। তো এইসব জায়গা থেকে মানুষের কিন্তু পারদ তার দেহের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা দেখা যায়। এবার দেখো এর পরের পার্টটা দেওয়া আছে যে দুটো এলাকার কথা বলা হচ্ছে, একটা হচ্ছে 24 পরগনা, একটা হচ্ছে বীরভূম। বলছে সুবীর নস্করের বাড়ি দক্ষিণ 24 পরগনা আর মনোজ হেমব্রমের বাড়ি হচ্ছে বীরভূম জেলায়। দীর্ঘদিন ধরে অন্যদের মতো এদেরও চামড়া, দাঁত, হাড়ে নানা সমস্যায় ভুগছে। দেখো সুবীর নস্করের কি অসুখ আছে, আমাদের যে উপরে যে হাতের তালু, এই যে হাতের যে এটা দেখো, এই যে হাত হাত দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হাতের তালু। এই হাতের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ 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 দেখা যাচ্ছে, এরকম ছোপ 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 ছোপ। চামড়ার রং কালো হয়ে যায়, বুকে পিঠে কালো কালো ছোপ দেখা যায়, পায়ের নানা জায়গায় ক্ষত হয়। তাহলে এর দ্বারা আমি বুঝতে পারছি কি যে সুবীর নস্করের একটি রোগ হয়েছে। রোগটা কি? আর্সেনিক রোগ। এই আর্সেনিক রোগটা, এই যে যতগুলো লক্ষণ পড়লাম, এই লক্ষণগুলোর মেনলি হয় হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। ঠিক আছে, এবার দেখো মনোজ হেমব্রমের ক্ষেত্রে যদি চলে যাই, আমার যে দাঁত দেখছো, দাঁতটা খুব পরিষ্কার দেখতে পাচ্ছ, সাদা। অনেকে গ্রামে গঞ্জে যদি যাও দেখবে দাঁতগুলো, বা তোমাদের অনেকেরই আছে, দাঁতগুলো ছোপ 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 দাগ পড়ে গেছে, দাঁত হাড় প্রায় ভেঙে যায়। পিঠ ধনুক, পিঠটাই যে সোজা আছে এরকম ধনুকের মতো এরকম বেঁকে যায়, এরকম বেঁকে যায়। চলার সময় হাঁটু দুটো, ধরো এই যে এটা ধরো দুটো আমার পা, ঠিক আছে, এই যে হাঁটার সময়, এই যে হাঁটতে যাই, এই দুটো হাঁটুর মধ্যে পায়ে একটা টক্কর লাগে, এটাকে নকনি ডিজিজ বলে। এই নকনি সিনড্রোমটাও কিন্তু কার জন্য? ফ্লুরাইডের জন্য কিন্তু দেখা যায়। দেখো এখানে দুটো লোক আছে, তাদের ক্ষেত্রে কিভাবে এই রোগটা হচ্ছে সেটা কিন্তু এখানে, রোগটা আসতে গেলে কি রোগের লক্ষণ সেটা আমাদের এখানে কিন্তু বলা হচ্ছে, এটা তোমাদের কিন্তু পড়তে হবে। তাহলে এটা হচ্ছে রোগের লক্ষণ। এবার দেখো যে সোজা কথায় যদি বলি, পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা জেলার মাটির নিচে আর্সেনিকের বেশ কিছু পরিমাণ খনিজের একটা স্তর থাকে। কৃষি জমিতে সেচ ব্যবস্থার প্রচলনের সঙ্গে সঙ্গে মানুষ প্রচুর পরিমাণে ভূগর্ভস্থের জল নলকূপ দিয়ে তুলতে শুরু করে। নলকূপের মধ্য দিয়ে বাইরের অক্সিজেন ঢুকতে শুরু করে। এই অক্সিজেনের সঙ্গে আর্সেনিকের অদ্রাব্য খনিজ বিক্রিয়া করে নানা দ্রব্য যৌগে পরিণত হতে শুরু করে। এই যৌগ দীর্ঘদিন ধরে যদি মানুষ পান করে, তাহলে মানুষের এই আর্সেনিক বা ফ্লুরাইড রোগ হতে পারে। তো সেখানে দেখো 1 লিটার জলে 0.05 মিলিগ্রাম বা তার বেশি মাত্রায় আর্সেনিক থাকলে সেই জল খাওয়া উচিত না, কারণ সেই জলে আর্সেনিকের পরিমাণ বেশি, এবং আর্সেনিক যুক্ত যদি জল খাও তাহলে তোমার এই লক্ষণগুলো দেখা দেবে, যার মাধ্যমে আমি বলতে পারবো তোমার আর্সেনিক রোগ হয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া, মালদা জেলায় মাটির নিচে ফ্লুরিনের কিছু খনিজ পদার্থ আছে, এর মধ্যে প্রবাহিত ভূগর্ভস্থ জলে কিছু ফ্লুরাইড আয়ন দ্রবীভূত হয়। নলকূপের সাহায্যে এই জল তুলে দীর্ঘদিন যদি পান করা যায় তাহলে আমাদের ফ্লুরাইড রোগ হবে। 1 লিটার পানীয় জলে 1.5 মিলিগ্রামের বেশি ফ্লুরাইড থাকলে দাঁত ও হাড়ের সমস্যা দেখা যায়। এখানে দেখো সব থেকে বড় কথা হচ্ছে যে জল দূষণের ক্ষেত্রে বলছি, প্রায় দেখো আমরা যদি জল তোলার সময় সেখানে কেন হয়, কারণ হচ্ছে দেখো আমরা অনেকে কৃষি জমিতে নানা ধরনের কীটনাশক এবং আগাছানাশক ব্যবহার করি, ক্যালসিয়াম আর্সেনেট, সোডিয়াম আর্সেনেট, এগুলো ব্যবহার করলে জলে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পায়। তো আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানেই আর্সেনিক আমার দেহে প্রবেশ করলে ক্ষতি করবে। এখানে প্রশ্ন কি আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে আর্সেনিক এবং ফ্লুরাইড কোন কোন জেলায় দেখা যায়, কত পরিমাণ থাকতে গেলে আর্সেনিক আমাদের আক্রান্ত করতে পারে, আর্সেনিক ফ্লুরাইডের লক্ষণগুলো কি কি, এবং আমরা বলতে পারি ভূগর্ভস্থ জলস্তরে কিভাবে আর্সেনিকের প্রবেশ ঘটতে পারে। খুব সহজেই আমরা বলতে পারি এই উত্তরগুলো। ঠিক আছে, প্রথম আমি আবার একবার মেনশন করে দিই যে এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি এটা কিন্তু আমরা একটা রোগাক্রান্ত চ্যাপ্টারের ক্ষেত্রে পড়ছি, সেটা আর্সেনিক এবং ফ্লুরাইডের ক্ষেত্রে পড়ছি। ঠিক আছে, দেখো এবার দেখো এই আর্সেনিকগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। দেখো এখানে নিয়ন্ত্রণের জায়গাটা যদি যাই, দেখো নিয়ন্ত্রণে যদি বলি, দেখো মাটির নিচে তো আর্সেনিক
দুইভাবে থাকে। তো জল থেকে যে আর্সেনিক গুলো আছে সেগুলোকে খুব সহজে দূর করতে আমরা পারি না, কিন্তু সেটাকে আমরা খুব সহজে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। কি দিতে পারি? তোমার দিতে পারি সোডিয়াম হাইপোক্লোরাইট এবং ব্লিচিং পাউডার দ্রবণে মিশিয়ে তার সঙ্গে যদি ফটকিরি যদি মিশাই, তাহলে জলের তলায় সেগুলো থিতিয়ে পড়বে। এবং জলের উপরে যে জলটা থাকে সেটা হচ্ছে ফিল্টার, ঠিক আছে? সেই ফিল্টার জল ফিল্টার করে সেটাকে আমরা পান করতে পারি বা সেটাকে আমরা পানীয় রূপে গ্রহণ করতে পারি। তো যে কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি, ধরো অগভীর জলাশয় আছে, সেই জলাশয়ের জলটাকে নিয়ে এসে যদি আমরা ফুটিয়ে যদি এবং সেকে যদি আমরা ছেঁকে পান করি, তাহলে কিন্তু আমাদের সেখানে আর্সেনিক বা ফ্লুরাইড হওয়ার সম্ভাবনা থাকে না। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে আমরা যে এই যে খাদ্য রূপে যে এই যে আর্সেনিক বা ফ্লুরাইড গুলো খাচ্ছি, এটা আমাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক। এই খাবারগুলো খেতে গেলেই আমাদের কিন্তু ক্ষতি করতে পারে। তো দেখো, এখানে প্রত্যেকেই আমরা জানি যে কি আসতে পারে আর্সেনিকের ক্ষেত্রে, ব্ল্যাক ফুট ডিজিজ, আর আমার ফ্লুরাইডের ক্ষেত্রে হতে পারে নকনি সিনড্রোম, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই সব জায়গাগুলোর ক্ষেত্রে দেখো, বেশিরভাগ ক্ষেত্রে যে এগুলোর উৎস সম্বন্ধে যদি আমরা যদি যাই, দেখো বেশিরভাগ ক্ষেত্রে আমরা আর্সেনিকের ক্ষেত্রে তো আমরা বললাম, ফ্লুরিনের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই, বা ফ্লুরাইড থেকে তো ফ্লুরিন আসছে। কি হয় কি, আমরা জলে মিশে থাকা সোডিয়াম বা পটাশিয়াম উপাদানের সঙ্গে যদি সোডিয়াম ফ্লুরাইড বা পটাশিয়াম ফ্লুরাইড কিন্তু তৈরি করে, তার ফলে সেগুলো কিন্তু আমাদের পরিবেশে দূষণ ঘটাতে পারে। এছাড়া আমরা বিভিন্ন কলকারখানাতে বিভিন্ন ধরনের সার তৈরি করি, সুপার ফসফেট সার তৈরি করি, সেগুলো থেকে কিন্তু যদি কোনো কারণবশত সেখান থেকে ফ্লুরাইড বর্জ্য পদার্থ যদি বাইরে বেরিয়ে আসে বা বর্জ্য পদার্থ যদি জলে গিয়ে যদি মিশে, তাহলে সেখানে কিন্তু ফ্লুরাইড দূষণ ঘটাতে পারে। তো দেখো, অতিরিক্ত মাত্রায় যদি আমরা যদি এগুলো ব্যবহার করি, তাহলে আমাদের পক্ষে কিন্তু সেগুলো ক্ষতিকারক, ঠিক আছে? এবার দেখো, নেক্সট পেজে যদি চলে আসি, নেক্সট পেজে দেখো 258 পেজে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি আমরা। ছবিগুলো মেনশন করে আমি যদি পড়তে যাই, আমি কিন্তু পারবো না। আমাকে দেখো তার পার্টটা কি বলছে, বলছে দীর্ঘদিন কিছু পেশার সঙ্গে মানুষ যুক্ত আছে, যার ফলে মানুষ নানা আক্রান্ত হচ্ছে। কি কি আক্রান্ত হতে পারে তার একটা তালিকা তৈরি করা আছে। সেই তালিকার আমি সব শেষে বলবো। কেন তালিকাগুলো প্রশ্ন ক্ষেত্রে? কারণ হচ্ছে এই প্রশ্নগুলো উত্তর যদি আমরা যাই, তার আগে আমাকে জানতে হবে পার্টটা কি, পেশাগত সমস্যা এবং রোগ। মানুষ কি কি কাজ করছে সেটাই তো পেশা। তাহলে আমরা বলতে পারি যে মানুষ বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবেশের মধ্যে দীর্ঘ সময় ধরে কাজ করে, এর ফলে তার নানা সমস্যা তৈরি হয়। মানে সোজা কথায় যদি বলি, এই সকল ভৌত বা রাসায়নিক প্রভাব মানুষের শরীরে নানা প্রভাব ফেলে এই কাজগুলোর ফলে। তার ফলে মানুষের পেশাগত ব্যাধি সৃষ্টি হয়। যেমন দেখো, আমি তোমার সঙ্গে এই যে বসে একটা ভাবে যে কথা বলছি, অনর্গল ভাবে কথা বলছি, আমার দেখো গলা শুকিয়ে গেছে। কেন গলা শুকিয়ে গেছে? আমি অনেকক্ষণ ধরে কথা বলছি বলে আমার গলাটা শুকিয়ে গেছে। তা আমার এই সময় কিসের দরকার? জলের দরকার। দেখো, আমি যখন কথা বলতে যাচ্ছি তখন কিন্তু আমার হাত পা সবই নড়ছে, বা আমি যখন বসছি তখন একটা চেয়ারে বসছি, এক নাগাড়ে যদি চেয়ারে বসে অনেকক্ষণ সময় কাটায়, তাহলে কিন্তু আমার কিন্তু একটা সমস্যা দেখা দিবে। এই সমস্যাগুলো নিয়েই এটাই হচ্ছে পেশাগত ব্যাধি। এর ফলে মানুষের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তো যেমন দেখো, দেওয়া আছে মোটর গাড়ি চালানো। মোটর গাড়ি যদি আমি মোটর গাড়ি মানে হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছি, তো সেই মোটরসাইকেল চালানো হোক বা কলকারখানায় কাজ করা হোক বা মাটি কাটা, প্রত্যেকটা কাজ কিন্তু আমার পেশাগত কাজ। দেখো, গাড়ি চালাচ্ছি, হয়তো আমি কোনো গাড়ির ড্রাইভার, আমি গাড়ি চালাচ্ছি, বা কলকারখানায় কাজ করছি, সেখানে আমি কাজ করতে হচ্ছে। তাই প্রত্যেকটা মানুষের তার নির্দিষ্ট একটা কাজের উপর সেটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা আমি ব্যাখ্যা করবো এখনই। আমি একটু জল খেতে লাগবে, জল ছাড়া তো সম্ভব না। তো সেক্ষেত্রে 1 মিনিট ব্রেক নিয়েই আমি আবার শুরু করব। দেখো যে এখানে বলছে মোটর গাড়ি চালানো। তাহলে মোটর গাড়ি যদি চালাই, দেখো মোটর সাইকেল যখন আমরা চালাই তখন হাত দুটো ধরি এবং পিঠটা একটু বেঁকে যায়। তাহলে কি সমস্যা আসতে পারে? এখানে সমস্যা আসতে পারে পিঠে এবং ঘাড়ে ব্যথা, ঠিক আছে? এটা আসতে পারে। এবার আর কি আসতে পারে? এক নাগারে যদি হাত চালাতে হয় তাহলে হাতের সমস্যা আসতে পারে। আর কি হতে পারে? ধরো অনেক সময় আমরা যারা মোটরসাইকেল চালাচ্ছি তারা তো হেলমেট পরি না, তো অনেক সময় চোখে ধুলোবালি পড়তে পারে, চোখের সমস্যা আসতে পারে। 2, কলকারখানা কাজ করা। দেখো, কলকারখানায় যদি কাজ করতে যাই তাহলে আমাদের কি হতে পারে? কলকারখানায় যদি কাজ করি, সেখানে দেখো কলকারখানায় কি কাজ করছি আমি জানি না, সেখানে যদি ধরো বিভিন্ন সূক্ষ্ম ছোট ছোট ক্ষুদ্র যদি সার কোম্পানির ক্ষেত্রে যদি হয়, বা লোহার বা অন্য কোনো
কাজ হয় তাহলে সেখানে কিন্তু আমাদের, বা কয়লার যদি কাজ করি তাহলে সেখানে হতে পারে ফুসফুসে কয়লার গুঁড়ো জমে যাওয়া, এটা হতে পারে। অথবা হতে পারে কি হাড় ভেঙে যাওয়া হতে পারে, কার্টিলেজ ছিঁড়ে যেতে পারে, কি আসতে পারে, ক্যান্সার আসতে পারে, এতগুলোর পরে কিন্তু ক্যান্সারও হতে পারে। দেখো এখানে যতগুলো আছে সমস্যা বা পেশাগত বিভিন্ন পেশা এবং তার সংশ্লিষ্ট রোগ, যে কোনো কিছু বাড়তে পারে কমতে পারে, আমার সঙ্গে সেটা অনেকটাই মিল খেতেও পারে বা নাও খেতে পারে, কারণ একই উত্তর অনেকগুলো আসতে পারে। তারপরে দেখো আসছে মাটি কাটা। মাটি মেনলি যদি কাটতে যাই তাহলে মাটি কাটতে গেলে কি হতে পারে, হাঁটু মুচড়াবে, হাঁটু ভ্যাজ করে বারবার করে তোমাকে কাটতে হবে এরকম ভাবে, তো সেখানে কাটতে গেলে কি হবে, কাটিলে ছিঁড়ে যেতে পারে, হতে পারে, এবং পিঠে এবং ঘাড়ে ব্যথা আসতে পারে। তারপরে দেখো বলছে ফুটবল খেলা। দেখো ফুটবল খেলতে যাওয়া মিন্স পায়ের কাজটাই বেশি পরিমাণ আছে। তুমি ফুটবল মারতে গিয়ে তোমাকে কেউ আঘাত করতে আসছে বা আটকাতে আসছে, সে সময় তোমার কি হতে পারে, হাড় ভেঙে যেতে পারে, কাটিলে ছিঁড়ে যেতে পারে, গেল। তারপরে দেখো আসছি, বলছে যে উনুনের সামনে রান্না করা। দেখো উনুনের সামনে রান্না করা মানে ফুসফুসে কয়লার গুঁড়োগুলো কিন্তু আমার জমা হবে, ক্যান্সার হতে পারে। তারপরে দেখো আসছি খনিতে কাজ করা। খনিতে কাজ করা মিন্স এখানে আমার আসতে পারে ফুসফুসে কয়লার গুঁড়ো জমে যেতে পারে, পিঠে এবং ঘাড়ে ব্যথা হতে পারে, হাতে এবং ঘাড়ে ব্যথা হতে পারে। তারপরে আমরা বলতে পারি যে কোনো ভাবে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু সম্ভাবনা দেখা দিতে পারে সবকিছু শেষে ক্যান্সার। তারপরে দেখো চলে আসছি মাটিতে ধান রোয়া এবং চাষ করা। দেখো মাটিতে যখন আমরা ধান রই তখন তো আমরাও কোমরটাকে ভাঁজ করে বসি, তাহলে আমরা বলবো হাঁটু মুড়ে বসতে হচ্ছে, তার মানে পিঠে এবং ঘাড়ে ব্যথা। এবং আমাদের আসতে পারে যে এর সঙ্গে ঘাড়ে ব্যথা আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে, তবে চোখের সমস্যাটা খুব কম। ল্যাবরেটরিতে কাজ করে, দেখো ল্যাবরেটরিতে যারা কাজ করি এক জায়গায় বসে থাকি, একভাবে কাজ করি, তাহলে পিঠে এবং ঘাড়ে ব্যথা, চোখের সমস্যা আসতে পারে। এবং এখানে রাসায়নিক পদার্থ থাকে, এবার ল্যাবরেটরি বলতে গেলে সেটা তো আমি জানি না কোন ল্যাবরেটরিতে, সেখানে কিন্তু ক্যান্সার রোগ কিন্তু আসতে পারে। তারপরে দেখো আসছি মাথায় করে ভারী জিনিস বহন করা, তার মানে মাথায় কিছু নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। মাথায় মিন্স কিছু নিয়ে যাওয়া মানেই এখানে তোমাকে বলতে হবে যে পিঠে এবং ঘাড়ে ব্যথা, হাতে ঘাড়ে ব্যথা এটা আসতে পারে, ঠিক আছে। তারপরে দেখো আসছি মাংস কাটা। মাংস কাটা মিন্স যারা মাংস কাটে তারা হাতটাকে ব্যবহার করে, তাহলে হাতে এবং ঘাড়ে ব্যথা, এটা ছাড়া অন্য কিছু দেখা যাবে না। তবে মাঝে মাঝে এখানে কি হয় কি, যে আমার চোখের সমস্যা আসতে পারে, এক নাগারে যখন বসে আছি কাজ করছি তখন চোখে একটু আসতেই পারে। হাতুড়ি এবং ছেনি দিয়ে কাজ করা। দেখো হাতুড়ি ছেনি দিয়ে কাজ করা মানে হাতের উপর চাপ পড়ে আর পায়ের উপর চাপ পড়ে, পায়ের পাতার হাড়ে সূক্ষ্ম চিড় ধরতে পারে। তুমি যদি খুব বেশি যদি খনিতেও যদি কাজ করো সেখানেও কিন্তু সেটা আসতে পারে। তো এখানে হাতে ঘাড়ে ব্যথা, পিঠে ঘাড়ে ব্যথা, এই জিনিসগুলো আসতে পারে। আর চাষের জমিতে ফসল কাটা, তার মানে তুমি ফসল কাটছো, এখানে পিঠে এবং ঘাড়ে ব্যথা এবং আমাদের চোখের সমস্যা আসতে পারে। তার মানে দেখো এই যে প্রত্যেকটা মানুষ তার পেশাগত কাজ করছে, সেই পেশাগত কাজ করতে গিয়ে তার শারীরিকভাবে নানা সমস্যা আসে। এখানে ভৌত এবং রাসায়নিক প্রভাবক কেন বলছে, যে এই যে কাজগুলো যে করছি, এই কাজগুলো করতে গিয়ে আমার শরীরের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে, এই চাপের জন্য এখানে কথাটা বলা হচ্ছে। এবার দেখো এরপরের পার্ট চলে আসি এ নম্বর দিয়ে, ভৌত পরিবেশ। আলোর উৎসের ক্ষেত্রে নিচের বিষয়গুলি পর্যবেক্ষণ করো। কেমন বাড়িতে থাকেন। দেখো আমরা যদি আমাদের বাড়ির ক্ষেত্রে যদি বলি, দেখো এখন আমরা শহরাঞ্চলের ক্ষেত্রে তো ফ্ল্যাট ভিত্তিকে থাকি, আলোর পরিমাণ খুব কম থাকে, তাহলে আমরা বাড়িতে কি করি, আলো জ্বালানোর ব্যবস্থা করি যাতে আলো হয়, যাতে আলোকিত হয়। তাহলে আমরা এখানে বলতে পারি খুব খোলামেলা, অল্প খোলামেলা বা কম খোলামেলা, এটা কিন্তু তোমাদের বাড়ির উপর নির্ভর করছে। আমি যদি আমার বাড়ি বলি তাহলে আমার বাড়ি কিন্তু খোলামেলা, যাতে সূর্যের আলো প্রবেশ করতে পারে, যাতে আলো ঢুকতে পারে, মানে বাড়ির যে ঘরের যে আলো সেটা অবশ্যই জ্বালাবো, কিন্তু ন্যাচারালি সূর্যের যে আলোটা সেটা যেন প্রবেশ করতে পারে, সেটা যদি প্রবেশ না করতে পারে সেই অনুযায়ী উত্তরটা হবে। তারপরে দেখো বলছে কিরকম জায়গায় কাজ করেন। দেখো আমি কোথায় কাজ করি, আমার কাজ করার জায়গা স্কুল যদি আমি বাউন্ডারিটা দেখি, চারপাশ থেকে দেখো অনেকগুলো জানলা আছে, অনেকগুলো দরজা আছে, সেই কাজের উপর কিন্তু আমার জায়গাটা থাকছে। এবার দেখো এখানে কিছু কিছু পার্ট বলেছে, কারখানা, স্টুডিও, মাঠ, রাস্তা, বাজার, বাস, ট্রেন, খনি। এখানে দেখো কিরকম জায়গা, তুমি যে জায়গায় কাজ করছো সেই জায়গাটাই তোমার এখানে আসতে হবে। দেখো তুমি তো স্টুডেন্ট, তোমার তো কাজ আসবে না, তোমার বাড়ির ক্ষেত্রে তোমার বাবা অথবা মা, তারা কেউ কলকারখানায় কাজ করে, কেউ ধরো বাসে চাকরি করেন, বাসের কন্ডাক্টর, অথবা কেউ ট্রেনে তিনি চালক, ট্রেনে চালান, বা ট্রেনের টিকিট কালেক্টর, বা বিভিন্নভাবে, বা কেউ বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রূপে কাজ করি, সেই কাজের উপর নির্ভরশীল। তারপরে বলছে বাড়িতে ও কাজের জায়গায় আলো উৎস কৃত্রিম না প্রাকৃতিক। দেখো আমরা বাড়িতে আমার আলোটা কিভাবে আসছে, কৃত্রিম না
প্রাকৃতিক। কৃত্রিম যদি বলি তাহলে কেন কৃত্রিম বলছে, কৃত্রিম মিন্স তোমাকে রড জ্বালাতে হবে অথবা বাল্ব জ্বালাতে হবে, সেই জন্য কৃত্রিম বলছে। আর প্রাকৃতিক মিন্স যে তুমি সূর্যের আলো যেটা আছে সেই আলোটা কিছুটা পরিমাণ তোমার ঘরে প্রবেশ করছে, যার জন্য তোমাকে কৃত্রিমভাবে কোনো লাইট জ্বালাতে হচ্ছে না। এটা ব্যাখ্যা তুমি নিজে থেকেই করতে পারবে। তারপরে দেখো বলছে বাড়িতেও কাজের জায়গায় আলোর উজ্জ্বলতা কেমন। দেখো আলোর উজ্জ্বলতা বেশি থাকা উচিত, তার ফলে তুমি কাজ করতে পারবে। দেখো তুমি যদি সিএফএল বা এলইডি যদি কম পাওয়ারে যদি বাড়িতে জ্বালাও, তোমার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তোমার যদি আলোর পরিমাণটা যদি বেশি থাকে তোমার কিন্তু পড়তে সুবিধা হবে। তার উপর কার উপর নির্ভরশীল, আলোর উজ্জ্বলতার উপর নির্ভরশীল। আলোর উজ্জ্বলতা যদি ঠিক না থাকে তুমি তাহলে কিন্তু তোমার কার্যক্ষেত্রে কাজ করার সমস্যা হবে, অন্ধকারে চোখের সমস্যা হতে পারে। আর এক নাগারে একইভাবে কাজ করতে গেলে পিঠে এবং ঘাড়ের সমস্যা দেখা দিতে পারে। দেখো তারপরে প্রশ্ন বলছে বাড়িতে ও কাজের জায়গায় আলোর উৎস দূরত্ব কত। দেখো এটা তুমি তোমার যে জায়গায় তুমি বসছো বা যে জায়গায় তুমি পড়তে বসো সেই জায়গা থেকে তোমার মাপতে হবে, তাছাড়া সম্ভব না। এবার দেখো তার পরের পেজে যদি চলে আসি 260 পেজ, তো বাড়িতে কাজের জায়গায় আলো এক জায়গায় লাগানো নাকি হাতে নিয়ে ঘোরাফেরা করা যায়। দেখো আমরা আলো যেটা লাগাই একটা নির্দিষ্ট জায়গাতে লাগাচ্ছি, সেই জায়গাতে আমরা ইলেকট্রিকটাকে প্রেস করছি, অন করছি, তারপরে তো আলোটা জ্বলছে। তাহলে সেটা একটা নির্দিষ্ট জায়গাতে লাগানো আছে, যার ফলে আলোয় আলোকিত হচ্ছে। বলছে বাড়ির ও কাজের জায়গায় ব্যবহৃত আলো রঙের বৈশিষ্ট্য কি। দেখো আলো যত উজ্জ্বলতা থাকবে তত তোমার চোখের ক্ষতি কম করবে। দেখো আজকে তুমি যদি তোমার এই যে দেখো তোমাদের সঙ্গে যে আমি যে পড়ছি, আমার কিন্তু চারপাশ থেকে কিন্তু চারদিক দিয়ে দরজা জানলা বন্ধ করে রাখতে হচ্ছে, যাতে বাইরের কোনো আওয়াজ প্রবেশ না করতে, তাও মাঝে মাঝে প্রবেশ করে যায়। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু আলো জ্বালাতে হচ্ছে, তাহলে আমাকে কিন্তু প্রাকৃতিক আলো বন্ধ রেখে কৃত্রিম আলো জ্বালাতে হচ্ছে। এই আলো নির্ভরতার উপর তোমরা কিন্তু আমাকে পুরোপুরি পরিষ্কার রূপে দেখতে পাচ্ছ। এই পরিষ্কারটা কিভাবে দেখতে পাচ্ছ, তার মানে প্রাকৃতিক আলোর উজ্জ্বলতা অনেক ভালো আছে বলে তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তাহলে সেই উত্তরটা এখানে হবে। দেখো এরপরে প্রশ্ন কি বলছে যে অন্ধকার খনিতে বা ডার্ক রুমে, ডার্ক রুম মিন্স কালো রুম, বলছে একটানা অনেকক্ষণ ধরে কাজ করলে কি সমস্যা হতে পারে। দেখো তোমার এই প্রশ্নের পয়েন্টগুলো শব্দভান্ডার নিচে দেওয়া আছে, এই শব্দভান্ডারের উপর তোমাকে উত্তরগুলো করতে হবে। দেখো তারপরে প্রশ্ন দেওয়া আছে চোখ ঝলসানো আলোর নিচে দীর্ঘ সময় ধরে কাজ করতে থাকলে কি সমস্যা হতে পারে। মৃদু আলোতে দীর্ঘ সময় ধরে লেখালেখি কাজ করলে কি সমস্যা হতে পারে। দেখো অন্ধকার ঘরে যখন আমি কাজ করছি তখন আমার চোখের সমস্যা হবে, এবং এক নাগারে কাজ করছি, এক নাগারে কাজ করেই যাচ্ছি, তাহলে আমার পিঠে এবং ঘাড়ে সমস্যা হতে পারে। দ্বিতীয় প্রশ্ন কি বলছে চোখ ঝলসানো আলোর নিচে দীর্ঘ সময় ধরে কাজ করি। তাহলে দেখো চোখের কাজ করছে, তার মানে চোখের কাজ মানে চোখের দৃষ্টিতে সমস্যা হবে, মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে। মৃদু আলোতে দীর্ঘ সময় ধরে লেখালেখি কাজ করলে চোখের সমস্যা অবশ্যই হবে, পিঠে ঘাড়ে সমস্যা হবে। কারণ এক নাগারে যদি আমি বসে যদি কাজ করি, কারণ এখানে দীর্ঘ সময় ধরে কথাটা বলছি, 1 ঘন্টা কাজ করা আলাদা, আবার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে আমি লিখেই যাচ্ছি, তাহলে আমার কিন্তু মাথা ব্যথা এবং মাথা ব্যথা আসতে পারে, মাথা ঘুরতেও পারে। তাহলে এগুলো কার উপর, পেশার যে পেশায় তুমি কাজ করছো সেই পেশায় যদি দীর্ঘ সময় ধরে তুমি যদি এক নাগারে কাজ করো তাহলে তোমার সমস্যা আসতে পারে। দেখো তারপরে পয়েন্ট চলে আসছে এক্স রশ্মি। এক্স রশ্মি মিন্স দেখো আমাদের কোনো জায়গায় আঘাত লাগলো বা কোনো কারণবশত আমি যদি হাসপাতালে যদি ভর্তি হই বা নার্সিংহোমে যদি ভর্তি হই, যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত স্থান আমাদের ছবি তুলতে হয়, তাহলে আমাদের এক্স রে মেশিনের সাহায্যে ছবি তুলতে হয়। এই এক্স রে মেশিন যদি বা এই এক্স রে মেশিন থেকে একটি রে বেরায়, সেই রেটা যদি বারংবার একই কোষের উপর যদি বারবার করে পড়ে তাহলে কোষের ক্রিয়া অস্বাভাবিক করে দিতে পারে। তার ফলে কি হয় কি আমাদের যে কোষগুলো থাকে সেই কোষগুলো আমাদের ধ্বংস করতে পারে। তার ক্ষেত্রে দেখো এখানে কি কি তেজস্ক্রিয় পদার্থ কি কি বেরিয়ে আসে, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম প্রভৃতি পদার্থ, তাদের যৌগ থেকে অবিরাম ভাবে কিছু অদৃশ্য রশ্মি বের হয়। এইসব রশ্মি ক্যান্সার সৃষ্টি করতে পারে, এদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলে। এইসব তেজস্ক্রিয় পদার্থ যদি আমার শরীরের সঙ্গে সংস্পর্শে যদি বারবার করে আসে তাহলে আমার শরীরে ক্ষতি করতে পারে। যেমন দেখো খাদ্যনালী, এটারও কিন্তু দেখো শব্দভান্ডার দেওয়া আছে, খাদ্যনালী, ফুসফুস, অস্থিমজ্জা। দেখো খাদ্যনালী যদি বলি, খাদ্যনালী হচ্ছে আমার এখান থেকে আমি যে কোনো খাবার খাবো সেই খাবারটা, তাহলে দেখো খাদ্যনালী যদি যাই তাহলে আমার বলতে পারি যে বমি বমি ভাব আসবে। আর কি আসতে পারে, যে এখানে আসতে পারে হচ্ছে আমার বলতে পারি যে খিদে না পাওয়া, খিদে কম পেতে পারে, রক্তক্ষরণ হতে পারে, পাতলা পায়খানা হতে পারে। দ্বিতীয় দেখো ফুসফুস, ফুসফুস মিন্স আমার এই যে দুটো গহরে থাকছে, তাহলে আমার ফুসফুসে আসতে গেলে শ্বাসকষ্ট হবে, রক্তক্ষরণ হবে এবং ক্যান্সার হতে পারে। অস্থিমজ্জা, রক্তকোষ ঠিকমতো তৈরি হবে না এবং ক্যান্সার হবে। তার মানে এই যে শব্দ জায়গাগুলো আমরা পড়ছি, এই শব্দ জায়গাগুলো কিন্তু তৈরি করেই কিন্তু আমাদের সেখানে কিন্তু এই শব্দ ভান্ডারগুলোর উপর নির্ভরশীলতা আমাদের বাড়ছে। তাহলে দেখো এখানে প্রত্যেকেই যদি আমরা যদি যাই, প্রত্যেকেই দেখো এক্স রশ্মি যদি অসুবিধা যদি বলি, বারংবার একই জায়গায় যদি কোমল অংশের মধ্যে যদি সংস্পর্শে যদি বারবার করে যদি পড়ে তাহলে কোষ কিন্তু ধ্বংস করে দিতে পারে। বা এক্স রশ্মির সুবিধা দেখো, সুবিধা আছে কি সুবিধা, তোমার কোনো জায়গায় ভেঙে গেছে তার প্রকৃতি বা তার সম্বন্ধে জানার জন্য কিন্তু আমাদের এক্স রে করতে হয়, কিন্তু বারবার যদি একই জায়গায় ভাঙে এবং
বারবার তোমাকে যদি এক্স রে করতে হয় তাহলে কিন্তু তার অস্বাভাবিক, যেমন দেখো খাদ্যনালী হোক বা ফুসফুস হোক বা অস্থিমজ্জা, তার সম্বন্ধে তুমি খুব সহজে কিন্তু আমরা জানতে পারি, এক্সরোজির সাহায্যে কিন্তু আমরা জানতে পারি। এরকম হাই কোয়ালিটি যত এক্সরোসি আছে, যতগুলো আমরা ব্যবহার করি তার উপর সেটা কিন্তু নির্ভরশীল। এবার দেখো এর পরে চলে আসছি, পেশাগত ব্যাধির সৃষ্টির ক্ষেত্রে একটা তালিকা তৈরি করতে বলেছে। তো বিদ্যুৎ, দেখো বিদ্যুৎ বলতে গেলে আমরা বলতে পারি শক লাগা হতে পারে, অথবা ধরো কোনো কারণে আমি বিদ্যুৎ পৃষ্ঠ হতে পারি, তাপ পুড়ে যাওয়া হতে পারে, অথবা কোনো গরম জল বা কোনো ছ্যাঁকা সৈত তুষার ক্ষত, দেখবে পাহাড়ি অঞ্চলে যেসব আমাদের সৈনিকরা থাকে তাদের হাতের, বা যারা দেখবে পাহাড়ে উঠতে যায় দেখবে অনেক সময় যে তুষার ঝড়ে তাদের হাতের মানে নখগুলো বা আঙ্গুলগুলো সেগুলো ক্ষয়ে যায়, আমরা শুনতে পাই শব্দ ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে যদি শব্দ শুনতে পাই তাহলে আমাদের কানের পর্দা ফেটে যেতে পারে, বধিরতা সৃষ্টি করতে পারে, মাথা ব্যথা সৃষ্টি করতে পারে, তেজস্ক্রিয় রক্তল্পতা হতে পারে, আমাদের কোষের ক্ষতি করে ফেলতে পারে। এই যে এইসব সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু আমাদের নানা রকম উপসর্গ দ্বারা সেটা কিন্তু তৈরি করে। তার ফলে আমাদের বুঝতে হতে হবে যে আমাদের এই পেশাগত ব্যাধি কোনো সমস্যা সৃষ্টি করছে, এর ফলে কিন্তু আমাদের সেই জায়গা থেকে নিজেদেরকে বাঁচার উপায় বা অবলম্বন তৈরি করে ফেলতে হবে। তারপরে দেখো চলে আসছি বি নম্বর, চলে আসছি রাসায়নিক পরিবেশ। দেখো বলছে মানুষ অতি প্রাচীনকাল থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসেছে। অবশ্যই দেখো আমরা বাড়িতে যে তৈরি করছি, বাড়িঘর তৈরি করতে গেলে দেখো আমাকে ইট নিয়ে আসতে হচ্ছে, ইটটা একটা রাসায়নিক সংস্পর্শের মাধ্যমেই তৈরি হচ্ছে। কেন? ইটটা একটা মাটিতে তৈরি করছে, তারপর তাকে রাসায়নিক বা কয়লার খনিতে তাকে পুরানো হচ্ছে, তারপরে সেটা নিয়ে আসছে, সেখানে যে ধুলোগুলো, সেই ধুলোগুলো আমার ক্ষতি করতে পারে। অথবা আমি বলতে পারি যে আমাদের ইটের যে রং, সেই রংটা তৈরি করে সেখানে মিশানো হয়। গেলাম সিমেন্ট, আমরা যে আছে সেই সিমেন্টের মধ্যে রাসায়নিক পদার্থ মিশানো হয়। তার মানে প্রত্যেকটা, দেখো আমার বাড়ি তৈরি হয়ে গেল, আমি রং করব, রঙের মধ্যেও সেখানে মিশানো হচ্ছে। তার মানে আমি যে জামা কাপড় পরছি সেখানেও কিন্তু মিশানো হচ্ছে। প্রত্যেকটা অংশে আমরা যে খাবার খাচ্ছি, ধরো আমরা যে ফসল খাচ্ছি, সেখানে বিভিন্ন ধরনের কীটনাশক মিশানো হচ্ছে। সেই কীটনাশকগুলোর মধ্যে বিভিন্ন রং থাকে, আমরা জানতে পারি। যেমন আম পাকাবার জন্য কার্বাইড ব্যবহার করা হয়, বা বিভিন্ন ফল পাকাবার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দেওয়া হয়। তো যাই হোক, আমি পড়াতে আসি। বলছে 1 নম্বর প্রশ্ন কি বলছে, প্রাচীন মিশরীয়রা পোড়ামাটির বাসনপত্র অলঙ্কৃত করত, কোন ধাতুর ব্যবহার করত? অবশ্যই তামার ব্যবহার করত, তামা ছাড়া কোনো ব্যবহার তারা জানতো না, তামার ব্যবহারটাই বেশি পরিমাণ সে সময় হতো। তারপরে দেখো চলে আসি খনির বদ্ধ বাতাসের মধ্যে কোন গ্যাস থাকলে শ্রমিকের মৃত্যুর সম্ভাবনা থাকে। দেখো এখানে কার্বন কথাটা আছে, তাহলে আমাদের পয়েন্ট দেওয়া আছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড যা থাকবে সেটাই কিন্তু মানুষের মৃত্যুর কারণ দাঁড়াবে। তারপরে দেখো প্রসাধনী সামগ্রী, সুতি বস্ত্র ইত্যাদি রং করতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা? এখানে সংশোধিত জৈব রঞ্জক পদার্থ, ঠিক আছে, সংশোধিত জৈব রঞ্জক পদার্থ ব্যবহার করা হয়। লাস্ট প্রশ্ন কি আছে, দেওয়ালের রং, খেলনা, গাড়ির ব্যাটারি তৈরি করতে কোন ধাতু বা ধাতুর যৌগ? এটা হচ্ছে সীসা, লেড, ঠিক আছে, সীসা ব্যবহার করা হয়। দেখো এরপরে দেখো বলা হচ্ছে কি, এরপরে জায়গাটা যে রাসায়নিক প্রকৃতি অনুযায়ী যে গ্যাসগুলো আছে, যেমন গ্যাস যদি বলি অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, নিষ্ক্রিয় গ্যাস, জলীয় বাষ্প, এইসবগুলো থাকে। ধাতু যদি যাই লোহা, তামা, আরো প্রচুর ধাতু আছে, তার মধ্যে সবচেয়ে বেশি লোহা এবং তামা ব্যবহার করা হয়। সোনাও আমরা পাই, সোনা কিন্তু অত পরিমাণ আমাদের ক্ষতি করে না, কিন্তু সোনা যখন গরম করে পুরানো হয় তখন কিন্তু সেটা কিন্তু ক্ষতিকারক, যারা সোনার খনিতে কাজ করে তাদের ক্ষতি করে। তারপরে আছে সংশ্লিষ্ট যৌগ, দেখো জৈব রঞ্জক, বিভিন্ন হাইড্রোকার্বন, এইসব ব্যবহার করা হয়। এবার দেখো এর পরের জায়গাটা যদি চলে আসি, বলছে আদিম মানুষকে শিকার, পশুপালন কিংবা অন্যান্য কাজের প্রয়োজনে প্রচুর শক্তি ব্যয় করতে হয়, ফলে রক্তের ফ্যাট বা গ্লুকোজকে অনবরত পুড়াতে হতো। কিন্তু যন্ত্র যখন মানুষের নানা কাজে বেশি বেশি করে ব্যবহার করতে শুরু করলো, তখন মানুষের পরিশ্রম কমতে থাকলো। তার ফলে বহু মানুষ পেশায় যুক্ত হতে থাকলেন, যেমন কায়িক শ্রমের তুলনায় মানসিক শ্রম বেশি হলো। কায়িক পরিশ্রম মানে তোমাকে, যখন আমরা নিজেরা কাজ করতাম তখন আমরা প্রচুর পরিমাণ কায়িক পরিশ্রম করতাম, কায়িক পরিশ্রমটা কিন্তু কমতে থাকলো, সেখানে কি চলে আসলো, মানসিক শ্রম বেশি চলে আসলো। কেন? টেবিল চেয়ার, কারখানায় বিভিন্ন ধরনের মেশিন চলে আসছে, এই মেশিনগুলো আমরা ব্যবহার করছি। বলছে বহু মানুষ এমন পেশায় যুক্ত হতে থাকলেন যার ফলে তারা টেবিল চেয়ারে বসে লেখা, হিসেব নিকেশ করা, কম্পিউটারের সামনে বসে কাজ করার মতো পেশায় নিযুক্ত ব্যক্তিদের পেশির সঞ্চালন কম হলো। দেখো তুমি যখন কাজ করছো, তোমার শরীরে যখন ধরো তুমি মাটি কাটছো, সেই মাটি কাটতে গিয়ে তোমার হাতটা যত ব্যবহার হচ্ছে বা কোমরটা যত ব্যবহার হচ্ছে, তুমি সেখানে যদি কম্বাইন মেশিন যদি নিয়ে চলে আসো, তোমার কিন্তু ব্যবহারটা কমে গেল। তাহলে এই ব্যবহার কমার ফলে কি হচ্ছে, মানুষের সেখানে কিন্তু কায়িক শ্রমটা কমলো কিন্তু মানসিক শ্রমটা বেড়ে গেল। বলছে বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ কমে, তার ফলে কি হতে পারে, বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহ কমে যেতে পারে, পেশির সঞ্চালন কমে যেতে পারে। এই সব নিযুক্ত মানুষ যারা কাজ করে তাদের গ্লুকোজ বা ফ্যাট সেভাবে পোড়ানোর দরকার হয় না, তাদের শক্তি খরচ কম হচ্ছে।
অতিরিক্ত গ্লুকোজ বা ফ্যাট রক্তে জমা হচ্ছে, তার ফলে কিন্তু আমাদের নানা ধরনের রোগ হতে পারে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ঘাড়ে ব্যথা, অনিদ্রা, চোখের সমস্যা, কিডনির সমস্যা, এইসব রোগগুলো আমাদের কিন্তু দেখা দিতে পারে। এইসব রোগের হাত থেকে আমরা কিন্তু বাঁচবো না। বাঁচার উপায় একটা জায়গায়, আমাদের কায়িক পরিশ্রম করতে হবে। কায়িক পরিশ্রম যদি না করি তাহলে আমরা কিন্তু বাঁচার জায়গায় থাকবো না। দেখো তার পরের পেজে যদি চলে আসি, তার পরের পেজে দেখো 14টা পেশার নাম দেওয়া আছে, তার নিচে শব্দ ভান্ডার আছে। এই শব্দ ভান্ডারের সঙ্গে তোমাকে কিন্তু এগুলোকে মিশিয়ে উত্তর করতে হবে। যদি মিশিয়ে যদি উত্তর না করো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখো প্রত্যেকের ক্ষেত্রে আমরা, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারগুলোকে, এই চ্যাপ্টারটা যদি খুব ভালো করে যদি বুঝি তাহলে আমরা লিখতে পারবো। দেখো যারা চা পাতা তোলার কাজ করেন, চা পাতা কারা তুলে? যারা চায়ের যেসব জায়গাতে কাজ করেন, যেসব কলকারখানায় কাজ করেন, তা এবার তাদের কাজ করতে গেলে কি সমস্যা আসতে পারে? ঘাড়ে ব্যথা আসতে পারে, আর কি আসতে পারে? চোখ জ্বালা আসতে পারে, এই সমস্যাগুলো আসতে পারে, দৃষ্টিশক্তি কমে যেতে পারে একেবারে বারবার করে কাজ করতে গেলে, ঠিক আছে? পায়ের শিরায় অসুখ আসতে পারে। যারা ট্রাফিক পুলিশে কাজ করেন, ট্রাফিক পুলিশ কোথায় থাকে? রাস্তায় থাকে। তাহলে প্রথমেই যদি যাই, তার কিন্তু কি আসতে পারে? ঘাড়ে ব্যথা আসতে পারে। তারপরে কি আসতে পারে? চোখ জ্বালা হতে পারে, কারণ চোখে ধুলোবালি পড়তে পারে, শ্বাসকষ্ট হতে পারে, মাথা ঘোরা হতে পারে। তারপরে কি আসতে পারে? বধিরতা হতে পারে, কারণ প্রতিনিয়ত গাড়ি ঘোড়া চলছে, আওয়াজ পাচ্ছে, তার জন্য হতে পারে। দৃষ্টিশক্তি কমে আসতে পারে, পায়ের শিরায় অসুখ আসতে পারে। যারা কাঠের কাজ করেন, যারা কাঠমিস্ত্রি কাজ করছেন, তাদের এক নাগারে বসতে হচ্ছে, পেশিতে খিস ধরা আসতে পারে, ঘাড়ে ব্যথা আসতে পারে, চোখ জ্বালা আসতে পারে, আর কি আসতে পারে? তোমার মাথা ঘুরতে পারে, তারপরে তোমার দৃষ্টিশক্তি কমে যেতে পারে, রক্তল্পতা হতে পারে, এবং তোমার আসতে পারে হিট ক্র্যাম্প হতে পারে, এবং শিরায় অসুখ হতে পারে। পায়ের যে শিরা থাকে সেই শিরায় অসুখ আসতে পারে। যারা মাল বহন করে মানে মাল বয়ে নিয়ে যাচ্ছে, তাহলে মাল বয়ে নিয়ে যাওয়া মানে বাত হওয়া, ঘাড়ে ব্যথা, কম বেশি করে যদি বলি চোখের সমস্যা আসতে পারে, শ্বাসকষ্ট আসতে পারে, যদি বয়স্ক লোক থাকে তার শ্বাসকষ্ট আসতে পারে, ত্বকে অনেক সময় আঘাতপ্রাপ্ত লাগতে গেলে ত্বকে ক্ষত হতে পারে, তারপরে দৃষ্টিশক্তি কমে যেতে পারে, রক্তল্পতা হতে পারে, আঙ্গুলের ডগাতে পচন খুব কম দেখা যাবে, আঙ্গুলের ডগায় পচন। আমি প্রথম পয়েন্টটা বলতে ভুলে গেছি, এখনই আমার নজরে পড়লো, চা পাতা তোলার ক্ষেত্রে আঙ্গুলের ডগায় পচন আসতে পারে। তারপরে দেখো চলে আসছি, আবার একটু পিপাসা পেয়ে গেছে জলের, আমি আবার একটু জল খেয়ে নিয়ে তোমাদেরকে আমি আবার করাবো। দেখো চলে আসছি, তারপরে দেখো বলছি যারা রিস্কা টানেন। দেখো রিস্কা টানেন মানে যারা রিস্কা চালাচ্ছে তারা তো হাতটাকে বেশি পরিমাণ ব্যবহার করে, তাহলে পেশিতে খিচুনি আসতে পারে, খিস ধরা আসতে পারে, ঘাড়ে ব্যথা আসতে পারে, এইসব ঘাড়গুলো বেশি পরিমাণ তার কাজ করছে, শ্বাসকষ্ট আসতে পারে, মাথা ঘুরতে পারে, তারপরে তোমার হাড় ভেঙে যেতে পারে, দৃষ্টিশক্তি কমে আসতে পারে, এইসব রোগগুলো দেখা। দেখো একটা মানুষের অনেকগুলো রোগ আসতেই পারে। তারপরে দেখো বলছে যারা উনুনের সামনে দীর্ঘ সময় রান্না করছেন, কারা করে? বেশিরভাগ ক্ষেত্রে মারাই করে। তাহলে মাদের করতে গেলে কি আসতে পারে? বমি বমি ভাব আসতে পারে, কম বা বেশি খিদে পাওয়া আসতে পারে, চোখ জ্বালা করতে পারে, মাথা ঘুরতে পারে, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। শেষে কিন্তু ক্যান্সার, অবশ্যই ক্যান্সার, কারণ এই ধোঁয়াটাই তো ক্ষতিকারক। এই ধোঁয়ার মধ্যেই তো কার্বন কণাগুলো থাকে, যে কার্বন কণাগুলো আমাদের শরীরে প্রবেশ করলে ক্ষতিকারক, রক্তের সঙ্গে মিশে গিয়ে রক্তকে জমাট বেঁধে দিতে পারে। তারপরে চলে আসি যারা তুলো নিয়ে কাজ করেন, তুলোর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম রুয়া থাকে, তাহলে সেই রুয়াগুলো তোমার চোখের ভিতরে প্রবেশ করতে পারে, চোখ জ্বালা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, তারপরে তোমার বাত হতে পারে, বমি বমি ভাব আসতে পারে, বিভিন্ন ধরনের রোগগুলো এগুলো দেখতে পাবো। তারপরে দেখো যারা হাসপাতালে কাজ করেন, হাসপাতালে কাজ করা মানে হচ্ছে যারা বিভিন্ন রোগীর সঙ্গে কাজ করছে। রোগীর সঙ্গে কাজ করা মিন্স তার এখানে আমরা বলতে পারি যে এক নাগারে টেবিল চেয়ারে অনেক সময় তারা বসে থাকেন, বাত আসতে পারে, পেশিতে খিস দ্বারা আসতে পারে, ঘাড়ে ব্যথা আসতে পারে, বমি বমি ভাব, গন্ধের একটা ভাব আসতে পারে, কম বেশি করে খিদে পাওয়া আসতে পারে, চোখ জ্বালা করতে পারে, মাথা ঘোরা হতে পারে। তাছাড়া আমরা অনেক সময় অস্থিরতা দেখতে পারি। প্রচন্ড পেশেন্ট যদি একই নাগারে যদি কাজ করে তার পিছনে সেটা হতে পারে। দৃষ্টিশক্তি কমে আসতে পারে, বেহুশ হয়ে যেতে পারে, অজ্ঞান, গন্ধে অজ্ঞান হয়ে গেল, ঠিক আছে? পায়ের শিরায় অসুখ হতে পারে এক নাগারে দাঁড়িয়ে থেকে যদি কাজ করেন। তারপরে চলে আসি যারা বিভিন্ন খনিতে কাজ করেন। খনি মানেই হচ্ছে পেশিতে তোমার খিস ধরা, ঘাড়ে ব্যথা, খিদে বেশি পাওয়া বা কম পাওয়া, চোখ জ্বালা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, ত্বকে ক্ষত, এইসব জিনিসগুলো আসতে পারে। তারপর নির্মাণ কার্য, নির্মাণ কার্য মানে হচ্ছে যারা বাড়িঘর তৈরি করে। তো বাত, পেশিতে খিস ধরা, ঘাড়ে ব্যথা, তোমার বমি বমি ভাব,
চোখ জ্বালা করা, শ্বাসকষ্ট, দৃষ্টিশক্তি কমে যাওয়া, রক্তল্পতা, বেহুশ হয়ে যাওয়া, হিট ক্যাম্প, আঙুলের ডগায় পচন খুব পরিমাণ কম দেখা যায় কিন্তু হয়, হতেই পারে। এক নাগারে জল যখন ঘাটছো এই নখের আঙ্গুলগুলো পচে যেতে পারে, ঠিক আছে। এখানেও আর্সেনিকের একটা ডিজিজ দেখা যায়, সেটা আমি পরে আসছি, যেটাকে মিজ রেখা বলা হয়, ঠিক আছে। তো তারপরে দেখো চলে আসছি যে যারা ল্যাবরেটরিতে কাজ করে, ল্যাব কাজ করা মানে ল্যাবের মধ্যে কাজ করা মানে এক নাগারে বসে কাজ করছে, বাত, খিস ধরা, পেশিতে খিস ধরা, বমি ভাব, চোখ জ্বালা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, তারপরে তোমার ধরো দৃষ্টিশক্তি কমে যাওয়া, ল্যাবে কাজ করা মানে আগুন ধরে যেতে পারে, আগুনে পুড়ে যাওয়া, এসব ঘটনা ঘটতেই পারে। তারপরে দেখো চলে আসি যারা বিভিন্ন ধরনের কারখানায় কাজ করে, একই উত্তর, কারখানার কাজ আর কাঠের কাজ হোক বা তুলোর ওখানে কাজ হোক, কাজ বা খনিতে কাজ করা, একই উত্তর এগুলো। তারপরে চলে আসি যারা পাটকলে কাজ করে, পাটকল মিন্স মানে পাটের কল, সেখানেও কিন্তু বাত, পেশিতে খিস ধরা, চোখ জ্বালা, বমি ভাব, ঘাড়ে ব্যথা, ঠিক আছে, হাড় ভেঙে যাওয়া, মাথা ঘোরা, ত্বকে ক্ষত, এসব রোগগুলো দেখা দিতে পারে। যারা বিভিন্ন ধরনের জিনিস ফেরি করে বেড়ায়, মানে ধরো ফেরিওয়ালা যাকে আমরা বলি, মাথার মধ্যে নিয়ে চলে, অনেক পিঠে ঘাড়ে নিয়ে চলে, তাহলে পেশিতে খিস ধরা আসতে পারে, বাত আসতে পারে। একভাবে এক নাগারে যদি কেউ যদি একই জিনিস বহন করে তাহলে তার ক্ষেত্রে কিন্তু পেশিতে খিস ধরা আসতে পারে। যেমন তোমাদের সঙ্গে আমি কথা বলছি, আমার পিঠটাই কিন্তু ক্ল্যাম ধরা একটু হালকা করে শুরু হয়েছে, এটা যদি এক নাগারে আরো যদি অনেকক্ষণ যদি চালায় তাহলে কিন্তু সেটা কিন্তু আমার ব্যথাতে পরিণত হবে এবং সেটা কিন্তু আমার ক্ষতি করবে। তাহলে দৃষ্টিশক্তি কমে যাওয়া, রক্তল্পতা, এতগুলো রোগ কিন্তু আমাদের আসতেই পারে, ঠিক আছে। এইগুলো পুরোপুরি তোমাদের কিন্তু মাথায় রেখে পড়তে হবে। এই জায়গাগুলো যদি তোমরা যদি খুব ভালো করে যদি পড়ো তাহলে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা খুব সহজে একদম রেডি হয়ে যাবে। দেখো আমি একটু আগে আর্সেনিকের সম্বন্ধে তো আমি বললাম, এই আর্সেনিকের সম্বন্ধে বলতে গিয়ে আমি দুটো শব্দ ব্যবহার করলাম এখনই। মিজ রেখা বললাম, মিজ রেখা বা ব্ল্যাকফুট ব্যাধি, এগুলো কি মিজ রেখা কি আমাদের এই নখগুলোতে একটা দাগ পড়ে যায়, সেটা হচ্ছে মিজ রেখা, ঠিক আছে। এই নখের দেখবে অনেক সময় আর্সেনিক বা ফ্লুরাইডের যদি কোনোভাবে সমস্যা, ফ্লুরাইডের ক্ষেত্রে তো দাঁতের ক্ষেত্রে হয়, আর্সেনিকের ক্ষেত্রে আঙ্গুলের যে নখগুলো থাকে এই নখগুলো পচে খুলে পড়ে যেতে পারে, এই জিনিসগুলো দেখা যেতে সমস্যা আসতে পারে। তো সমস্যাগুলো যে কোনোভাবে আসতে পারে, তো এই সমস্যা থেকে বাঁচার উপায় হচ্ছে যে রোগ থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। কারণ দেখো বাঁচানোর জায়গা তো আমাদের আছে, কিন্তু যাদেরকে খনিতে কাজ করতে হচ্ছে, যেমন কলকারখানায় তাপবিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করে তাদের সেখানে কিন্তু তাদের শরীরের ফুসফুসে কিন্তু বিভিন্ন ধরনের কার্বন কণা বা আর্সেনিক সেই দূষক পদার্থগুলো প্রবেশ করে, যার ফলে তাদের কিন্তু ক্যান্সার রোগ হতে পারে। তো প্রত্যেককেই বলবো যে আমার এই ক্লাসটা খুব ভালো করে আরেকবার যদি তোমাদের যদি মনে হয় শুনে নিও। তোমরা অনেকেই প্রশ্ন পাঠাচ্ছ, আমি প্রশ্ন দেখতে পাচ্ছি। আমি ক্লাসের ক্ষেত্রে সেরকমভাবে এখন ঠিক করে নিয়েছি, তোমাদের উত্তর আমি একদিন ডাউট ক্লাস করে নিয়ে সেখানে তোমাদেরকে আলোচনা করে দেবো। কিন্তু তার আগে তোমার এই চ্যাপ্টারগুলো আমার বোঝানোর পর তোমরা যদি একবার পড়ে নাও, তারপরে আরেকবার যদি ভিডিওটা দেখে নাও, তোমাদের কিন্তু খুব কাজ দিবে। তোমাদের প্রত্যেককেই বলবো তোমরা তোমাদের সুবিধা মতো তোমাদের কাজটা করো, তাহলে কি হবে কি তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো লাগবে পড়লে। তোমরা পড়ো ভালো করে, আমি তোমাদের পাশেও থাকছি এবং পাশেও আছি।